নাম আয়নামতি, পর্ব সংখ্যা 10, লেখা পুষ্পিতা প্রেমা। উঠানের মাঝখানে পিঁড়ি নিয়ে বসে আজহার সাহেবের পা মালিশ করছিল আয়না। ডাক্তার বলেছে যত বেশি বেশি সরিষার তেল মালিশ করা যায় তত মঙ্গল। তাছাড়া তার মামা কোনো একটা ওষুধি গাছের তেল দিয়েছিল, সেগুলো মালিশ করলে অতি শীঘ্রই দাঁড়াতে পারার সক্ষমতা অর্জন করতে পারবেন তিনি। আয়শা বেগমের ডাক পড়ল তখনই। আজহার সাহেব বললেন, তোর মা কেন কেন ডাকে তো দেখতো। আয়না জোরে সোরে বলল, আম্মা আমি কাজ করি না, ডাকো কেন? আয়না জোরে সোরে বলল, আম্মা আমি কাজ করি না, ডাকো কেন? আয়শা বেগমের ডাক আবার শোনা গেল, বউরে একটা কল দে, আমি কথা কই। আয়না চুপসে গেল। আজহার সাহেবের হাত নিয়ে তার পিঠে রাখলো, বলল, আব্বা আমার গায়ে ভর দিয়ে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করো। আজহার সাহেব ভয়ে ভয়ে বললেন, না না, যদি আবার কিছু হয়ে যায়। আয়না রেগে তাকালো, নাক ফুলিয়ে বলল, তুমি অজুহাত দিলে চলবে? তোমার বাঁকা পা সোজা করার জন্য তোমাকে হাঁটার চেষ্টা করতে হবে আব্বা, কেন বোঝো না? ডাক্তার কি বললো শোনো নাই? ওঠো, আমার উপর ভর দিয়ে উঠো। আজহার সাহেব চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ালেন সামান্য, আবার বসে পড়লেন। আয়না বলল, এই তো একটুখানি দাঁড়ালে তো, বসে গেলে কেন? আব্বা তুমি কি মায়ের খাবা? আজহার সাহেব বাচ্চাদের মতো হেসে ফেলল। আয়না বলল, শোনো আব্বা, তুমি যদি দাঁড়ানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে পাকা পেঁপে পেরে দেবো, সেই মিষ্টি। আজহার সাহেব আবার হাসলেন। মেয়ে টলমলে বুদ্ধি নিয়ে প্রশংসা করতে ইচ্ছে করছে, মেয়ে তাকে পাম দিচ্ছে। আয়না কপাল কুঁচকে বলল, এ আব্বা তুমি কথা শুনবা না? ঠিক আছে না, শোনো, যেদিন আমাকে আর পাবা না সেদিন বুঝবা। আজহার সাহেব হেসে বললেন, কোথায় যাবে? শ্বশুর বাড়ি? আয়নার আগে ফুসফুস করলো, গর্জে বলল, তোমার বাপের বাড়ি। তারপর আর দাঁড়ালো না। আজহার সাহেব হাসতে লাগলেন। আয়না হন হন করে রান্না করে গেল, কলসি থেকে যে জগে পানি নিতে নিতে বলল, সারাক্ষণ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি, কচুর বাড়ি কচুর বাড়ি। আর জীবনে যদি আমি তেল মালিশ করি, আর জীবনে যদি আব্বার সাথে কথা বলি, তাহলে আমার নাম আয়না নয়। আমারে বকো, আব্বারে কেন? আব্বা কি করছে? তোমার আব্বার সাথে খ্যাক খ্যাক না করলে চলে না। আয়শা বেগম হতবাবু বললেন, এই তুই না তোর বাপের লোকে ঝগড়া করে আইসোস, আবার তার নামে কিছু কইলে এই জ্বলতাছে। আয়না কলসি নিয়ে বলল, পানি আনতে যাই, পানি শেষ হয়ে গেছে, তোমার সাথে কথা বলার সময় নেই। আয়শা বেগম ডাকলেন, এই দাঁড়া। আয়না দাঁড়ালো, বলল, কি হয়েছে? মাথা ডাইকালো, খালি মাথায় কোথায় যাইতাছোস? আয়না অন্যদের ভালো করে মাথা ডাকলো, বলল, খালি মাথায় কখনো কি গেছি? সব সময় আমারে না বকলে হয় না? আশা বেগম বলল, তোরে না ফোন দিতে কইছি আমার বউরে? আয়না বলল, তোমার বউ না, তোমার বাবুসোনার বউ, যেভাবে বলো যেন সে তোমার বউ। আয়শা বেগম বলল, ফোন দিবি হারামদাদি? আয়না কলসি ঘুরিয়ে যেতে যেতে বলল, না পারবো না ফোন দিতে, তোমার ছেলের বউ আর আসবে না, তার বাপ কইছে। আয়শা বেগম তেজ গলায় বললেন, কি? আয়না তাড়াতাড়ি দৌড়ে পালালো। আয়শা বেগম খুন্তি নিয়ে দৌড়ে গিয়ে বললেন, বউ আসবে না মানে? তার বাপও আসবে, আমি আজ গিয়া নিয়ে আসবো আমার বউরে। তার বাপরে কেডা ভয় পায়? আমার বাবুর বউ সে, তার বাপ কোথাকারের বেটা। কুইলিকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথা ছিল অনুরাগের, কিন্তু সে জানালো ভার্সিটিতে এক্সাম, তার প্রচুর কাজ, সময় নেই, সময় পেলে নিয়ে যাবে। কুইলি তা শুনে বরং একটু অসন্তুষ্ট হলো। সে থার্ড ইয়ারের স্টুডেন্ট, সামনে তার পরীক্ষা, তাছাড়া সে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য অফার পেয়েছে, বাবা তাকে অনুমতি দেয়নি। যদি অনুরাগ বলে তাহলে সে বিজ্ঞাপনটা করবে, পরবর্তীতে তার আরও সুযোগ আসবে, সে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। তাই ভেবেছিল বেড়াতে যাওয়ার নাম করে ওসব কাজ সেরে নেবে, কিন্তু যাওয়ার হলো না কই। তবে অনুরাগকে মুঠোফোন করে এসে বলল, সে একা যেতে পারবে নাকি বাবার বাড়ি? অনুরাগ বলল, সমস্যা নেই, যেতে পারো, তাছাড়া
তুমি খুকি নও। কোহলি বেশ খুশি হলো। তার কাছে বেশ টাকা আছে, টাকার উৎসটা খুব গোপনীয়। আপাতত তার বাবাকে বলার দরকার নেই, এই টাকা তাকে কাজে লাগাতে হবে। তাই সে একা একা বাবার বাড়ি যাওয়ার নাম করে চলচ্চিত্র নির্মাণের সহায়ক পরিচালক মহিবুল হাসানের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়ি থেকে বের হতে আরেক ঝামেলা। আনিতা বললেন, তুমি একা একা কি করে যাবে বৌমা? তাছাড়া তোমার মা বাবা কি বলবে? কোহলি তাদের বুঝিয়ে কুল পেল না। আনিতা নাছোড়বান্দা, সে কখনোই কোহলিকে একা ছাড়বে না। তাছাড়া শায়লা বেগম তো একবারেই না করে দিলেন। এজন্য কোহলি অনেক কান্নাকাটি করলো, কিন্তু কারো মন গলল না। কোহলি শেষ পর্যন্ত ভোর রাতে বের হয়ে গেল কাউকে না বলে। অনুরাগকে মুঠোফোনের মাধ্যমে সব জানালো, বলল, আমি চলে এসেছি, আপনার মা বাবাদের একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। ওনারা আমাকে একা ছাড়তে চাইছেন না। অনুরাগ বিস্মিত হলো, বলল, আমি কাউকে বা বলেই চলে এসেছো, কিন্তু কেন? তুমি জানো তোমাকে নিয়ে কতটা পজিটিভ আমার মা বাবা? তোমার মা বাবাই বা কি বলবে? কোহলি বলল, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে তো আসতেই হতো। এত বড় একটা সুযোগ কি করে হাতছাড়া করি বলুন? আপনি তো ওই দিন বললেন আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনি আমায় সাহায্য করবেন, বলেননি? অনুরাগ বলল, হ্যাঁ কিন্তু। কোহলি বলল, কোনো কিন্তু না, আমি কাজ শেষ হতে চলে যাব আপনার বাড়িতে, একটু ম্যানেজ করুন প্লিজ। অনুরাগ বলল, মিথ্যে কি করে বলবো? মিথ্যে বলতে ভালো লাগে না। কোহলি বলল, বউয়ের জন্য একটু বলবেন, এতটুকু করতে পারবেন না? অনুরাগ বলল, ঠিক আছে, দেখছি কি করা যায়, বলেই ফোন কাটলো। অনুরাগ বিড়বিড় করে বলল, মিথ্যে বলবো মাকে? দুপুরে খাওয়া দাওয়া করে আয়শা বেগম পাড়ি দিল শেখ বাড়ির উদ্দেশ্যে। আয়না একটু ভাত ঘুম দিতে শুয়েছিল। আদার সাহেব তো এমনিতেও ঘুম। আয়শা বেগম এই ফাঁকে বের হয়ে গেলেন বাড়ি থেকে। শেখ বাড়ি গিয়ে রিকশা থামলে আয়শা বেগম নেমে পড়ল। দারোয়ান নামিরার শাশুড়ি দেখে গেট খুলে ভিতরে ঢুকতে দিল। নামিরা দরজা খুলে দিল। দরজায় কলিং বেল বাজায়। দরজা খুলে আয়শা বেগমকে দেখতেই চোখ কুটুর থেকে বের হয়ে আসার পালা। বড় বড় চোখ দুটো আচমকা পরিণত হল টলমলে দিঘিতে। নামিরা বিস্ময় নিয়ে ডাকলো, আম্মা। আয়শা বেগম হাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আসো বউ, কতদিন দেখি না তোমারে। নামিরা ঝাপটে ধরল, হু হু করে কেঁদে দিয়ে বলল, আম্মা কেমন আছেন আপনি? আয়শা বেগম বললেন, বাড়ির বউ বাড়িতে আয়, বাড়িটা অন্ধকার না, ভালা থাকি কেমনে? আমার বাবুটারও চেহারা অন্ধকার, আমি এসব দেখে কি করে ভালা থাকি? নামিরা নাক টানলো। আয়শা বেগম বলল, তোমার বাপ কোথায়? জিগাইতাম মেরে কেমন মোটা করছে, আমি তো দেখতেছি আরো শুকায়া গেল। তোমার বাপ কি খাওয়ালো তোমারে? নামিরা মুখ তুলল। আয়শা বেগম বলল, মাথায় তেল দাও নাই? নামিরা মাথা নাড়ল, বলল, মা দিয়ে দিছিল তো। আয়শা বেগম বলল, তোমার মারে ডাকো, তেল দিছে না পানি দিছে জেগাই। নামিরা নাজমা বেগমকে ডাকলো। নাজমা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে আসলেন। আয়শা বেগমকে দেখে খুশিতে দু চোখ চকচক করে উঠল তার। বলল, আসেন ছোট বোন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আয়শা বেগম বললেন, আমি বসতে আসি নাই, বউরে নিয়ে যাইতে আইছি। বউ তাড়াতাড়ি রেডি হইয়া নাও, আমি বসমো না, কিছু খামো না। নামিরা মাথা নাড়ল, নিজের ঘরে চলে গেল। নাজমা বেগম আর হামিদা বেগম কিছু মুখে নিতে বললেও মুখে নিল না আয়শা বেগম। নামিরা রেডি হয়ে আসতে নাজমা বেগম বললেন, ওর বাবাকে একবার। আয়শা বেগম বললেন, আমি মুঠোফোন কইরা জানাই দেব, এখন দরকার নাই, আমার বউ আমি লইয়া যাই। বউ আসো, মুখ ঢাকো। নামিরা নিকাব পরে নিল। আয়শা বেগম বলল, তোমার বাপ এখন বুঝতেছে না, দেখবা পরে বুঝবে, চিন্তা করো না বউ, সব ঠিক হয়ে যাইব। এখন চলো, আমারও তোমার বাপরে না জানায় এইভাবে নিয়ে যাইতে ইচ্ছে করতেছে না। নাজমা বেগম বলল, আচ্ছা সমস্যা নেই আপা, আমি বুঝাই বলবো। আয়শা বেগম নামিরাকে বলল, বউ কান্দো না, তোমারে আমি আবার বেড়াইতে পাঠাবো এখানে, আসো চলি যাই। সন্ধ্যা নামবো। নামিরা মাথা নাড়ালো। মা চাচিকে সালাম করে আয়শা বেগমের সাথে বের হয়ে গেল। আয়শা বেগম রিকশায় বসে বললেন, বাবু তোমারে দেখো চমকে যাবে না তো? চমকে যাবে না বউ? নামিরা মাথা নামিয়ে বলল, হ্যাঁ। আয়শা বেগম বললেন, শোনো বউ, আর যাই হোক আমার বাবুরে সারা থাকার কথা ভুলে ভাববা না। আমার বাবু তোমারে অনেক দেখতে পায়,
বুঝলা, তোমারে আমাদের ভালা রাখার জন্য কত কষ্ট করে। তুমি আমার বাবুরে বুঝবা, আমার বাবুর যত্ন নিবা। অনেকের টাকা পয়সা থাকলেও সেখানে সুখ না বউ। আল্লাহ চাইলে আমার বাবুরও একদিন টাকা পয়সা হবে, ওগুলা আল্লাহর হাতে। আমি আল্লাহর কাছে চাই আমার বাবুরে আল্লাহ অতিরিক্ত টাকা পয়সা না দিক, ভালো করে চলার মতো আত্মসম্মান লইয়া চলতে পারে মতো টাকা পয়সা দিক। অতিরিক্ত টাকা মানুষের অমানুষ বানাতে সময় নেয় না বউ। বুঝলা? নামিরা মাথা নাড়িয়ে বলল, জি আম্মা। আয়শা বেগম মাথায় হাত বুলায় নামিরার, বলে, আমার বাবু ভালো তো বউ? ও তাই ভালা জুটছে। আমি তো আনার আগে আমার বাবুরে নিয়ে বেশি চিন্তায় ছিলাম, তার জন্য একটা ভালো বউ কই পাম এই নিয়া। অনেকে তো আছে বিয়া করবার পর মা বাপ বোন রে চাইলেও চাইতে পারে না, বউ আসলে বান্দা রাখে। কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, আল্লাহ আমারে এমন ভালা সোহাগা বউ দিছে। নামিরা একটুখানি হাসলো, চোখের কোণা আবার ভিজল। কোহলি বাড়ি না গিয়ে মহিবুল হাসানের বাড়িতে গিয়েছিল। আনহিতা ফোন করে জানতে পারলো কোহলি যায়নি তার বাপের বাড়ি। রাগে ফেটে পড়ল আনহিতা। অনিমা বলল, মেয়েটি ভারী বেয়াদব তো, মিথ্যা বললো আমাদের। আর ভাইও বউ পাগলা হয়ে গেছে, বউকে সাপোর্ট করছে। আনিতা বলল, সুহাগ ভালো করেনি এটা, ওকে বকেছি দেরি হয়েছে, ও আমাকে মিথ্যা বলে ভালো করেনি। অনুরাগকে এসব বললে অনুরাগ বলল, কোহলি ওর কাজ শেষ হলেই চলে আসবে, আর তোমরা ওকে না ছাড়লে ও কি করবে? ও নিজের একটা পরিচয় বানাতে চাইছে, তাতে তোমরা কেন বাধা দিচ্ছ আমি বুঝতে পারছি না। আনিতা ছেলের উপর ভীষণ ক্ষেপে গেল, কিন্তু একটা মাত্র ছেলে, তার রাগ দেখানো শোভা পায় না। তার উপর ছেলে বিয়ে করেছে, তার বউ তার যেমন ইচ্ছে তেমন করবে, যেখানে ইচ্ছে সেখানে পাঠাবে, তার কি? অনুরাগও এবার চিন্তায় পড়ে গেল। কোহলির সাথে তার 3 দিন ধরে যোগাযোগ নেই, কোহলিকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। সে তো কোহলিকে একটা মুঠোফোন দিয়েছে, কিন্তু কোথায় কোহলি? সপ্তাহখানেক পর কোহলি ফোন দিল অনুরাগকে, বলল, আমায় ক্ষমা করবেন মিস্টার চৌধুরী, আসলে অনেক কাজের চাপ ছিল। আমি কয়েকটা বিজ্ঞাপন দেওয়ার জন্য সিলেক্ট হয়েছি, আর নিজেকে প্রস্তুত করে নিতে একটা সময় লাগছে, তো তাই কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনার দেওয়া 2 লাখ টাকা আমার খুব কাজে আসবে, ধন্যবাদ আপনাকে। আর আমাদের সম্পর্কটা। অনুরাগ তাকে অন্য কিছু বলতে না দিয়ে বলল, তোমারও সময় লাগবে, আমারও। চিন্তা নেই, সময় নাও, আমাকেও সময় দাও। তবে খবরদার, টাকার কথাটা যেন আমার পরিবারের কেউ না জানে। পণ দেওয়া নেওয়া হয়ে আসছে অনেক কাল ধরে। আমার পরিবার বুঝে পণ নেওয়া একটা সম্মানের ব্যাপার, তাই তারা আমাকে না জানিয়ে পণ নিল। আমি জানি তোমার বাবারও সামর্থ্য আছে, তাই দিয়ে দিয়েছে, কিন্তু আমি তা নিতে পারবো না। কোহলি বলল, আমি সত্যি খুব লাকি যে স্বামী হিসেবে আপনাকে পেয়েছি। সে যাই হোক, আমি খুব শীঘ্রই ফিরব। অনুরাগ বলল, ঠিক আছে, রাখছি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।